গুড মর্নিং অল অফ ইউ। তো আজকে আমরা 15টা কোশ্চেন প্র্যাকটিস করাবো তোমাদের। তোমরা প্র্যাকটিস করো, আপকামিং তোমাদের পরীক্ষায় এই টাইপের কোশ্চেন তোমরা পাবেই এমনটা গ্যারান্টি নেই, কিন্তু কি পেতেও পারো, কারণ কি এগুলো ট্রেন্ডিং একটা টাইপের মধ্যেই পড়ে কম্পিটিটিভ ফিল্ডের জন্য। তো কোশ্চেন দেখো সমস্ত জায়গায় সমান থাকে, কিন্তু যে থিঙ্কিং কনসেপ্টগুলো সেগুলো কিন্তু ম্যান টু ম্যান ডিফার করে যায়। তো সেগুলোই তোমাদের অন্যরকম করে ভাবাবো। এবার তোমরা যদি দেখা গেল সাপোজ তুমি আমাদের এই ক্লাসটি যদি এই প্রথম দেখে থাকো, তোমাকে হয় কেউ কোনো ঘনিষ্ঠ বন্ধু শেয়ার করেছে, জানিয়েছে, অথবা ইউটিউব তোমাকে জানিয়েছে। তো এটা ইউটিউব মাধ্যমে তোমার কাছে আমাকে পৌঁছে দিয়েছে, তাই না? তো আমাদের স্বল্প সময়ে সফলতা পাওয়ার একটা কোর্স চলছে অনলাইন, কমপ্লিট ম্যাথসের কনসেপচুয়াল শর্টকাট। দেখো আমাদের মূল ফোকাস থাকে কি কনসেপ্টের উপরে, না বেসিক, ওটা তুমি শিখে এসছো ভাই ক্লাসে, না ফর্মুলা, যেটা পার্টিকুলার বিভিন্ন তুমি কম্পিটিশন ফিল্ডের যেসব ইনস্টিটিউট আছে দেখবে যে বিভিন্ন জায়গায় তারা কি করবে, ফর্মুলা শেখাবে, কিন্তু আমরা ফর্মুলা থেকে বিরত আর টোটালি বেসিক থেকে বিরত। বেসিকটা তুমি ক্লাসে যা শিখে এসছো তোমার টিচারের কাছ থেকে এনাফ। আর কখনোই আমি সাজেস্ট করি না কাউকেই যে তোমরা ফর্মুলার মধ্যে যাও, ঠিক আছে? তবুও তুমি এই কনসেপচুয়াল শর্টকাটের মাধ্যমে উইদিন 10 to 20 সেকেন্ডস অ্যান্সার করে আসবে। তুমি আমাদের অনলাইন এই কোর্স অথবা আমাদের ইনস্টিটিউটে পড়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, নাম্বারটা দেওয়া থাকছে, বা আমাদের কোর্সের লিঙ্কটা প্রত্যেকটা ভিডিও ক্লাসের ডেসক্রিপশানেই দেওয়া থাকে, তোমরা চেক আউটও করে নিতে পারো। তো চলে আসি আমরা ফার্স্ট কোশ্চেনে। দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলেছে, পরপর 6টি জোড় সংখ্যার গড় 7 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? তো দিস ইজ দ্য কমন টাইপ, ঠিক আছে? এগুলো কমন একটা টাইপ, কিন্তু যেখানে তোমরা বেশিরভাগটাই ঘাবড়ে যাও। তুমি একটা জিনিস ভাবো, সব থেকে ক্ষুদ্রতম যদি তোমাকে বলি যে একটা জোড় সংখ্যা বলো, সেটা কত বলবে তুমি? নিশ্চয়ই তুমি কেন সবাই বলবে যে 2। সব থেকে ছোট একটা জোড় সংখ্যা 2। এবার এখানে কটার জোড় সংখ্যা দেওয়া রয়েছে? 6টা। প্রত্যেকটা জোড় সংখ্যার মধ্যে পার্থক্য দেখবে 2 করেই আজীবন চলতে থাকবে। তাহলে যদি এক একটা ছোট সংখ্যার ক্ষুদ্রতম জোড় সংখ্যার পার্থক্য 2 হয়, তাহলে 6টা থাকলে 6তম সংখ্যাটা কত হবে? 6 দুগুণে 12। তাহলে যদি ফার্স্টেরটা আমরা 2 ভাবি, 6তম সেটা কত হয়ে যাবে? 6 2 12। তাহলে সব থেকে ছোট সংখ্যা 2 পেয়েছি, সব থেকে বড় সংখ্যা আমরা 12 পেয়েছি। তাহলে 12 আর 2 যোগ করলে কত পাবো আমরা? 14। দুটো সংখ্যা যোগ করলে 2 দিয়ে ভাগ করে দাও, 7। 7টা কী পাচ্ছ? গড়। তাহলে 7 এখানে অ্যাভারেজ এটার পাচ্ছি আমরা 7, যেটা গড়, এই 7ই এখানে দেওয়া রয়েছে। তাহলে গড় যদি 7 হয়, ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যা আমরা পেয়ে গেছি। এবার তুমি ভাবো আমাদের কি বের করতে বলেছে? বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। বৃহত্তম সংখ্যা 12, ক্ষুদ্রতম সংখ্যা 2, বিয়োগ করে দাও কত? 10। তাহলে 10 ইজ ইয়োর অ্যান্সার, অপশন নাম্বার বি, ঠিক আছে? তো এভাবে তোমরা সলিউশন করতে পারো, আদারওয়াইজ অন্যভাবেও ভাবতে পারো, নো প্রবলেম। দেয়ার ইজ মেনি ওয়ে টু সলভ এ পার্টিকুলার কোশ্চেন। নেক্সট কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 2। দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 36:25 হলে ব্যাসের অনুপাত কত হবে? দেখো, ব্যাস হোক ব্যাসার্ধ হোক, এখানে ব্যাস বলেছে, তোমাদের যদি পরীক্ষায় দেখো যে ব্যাসার্ধ, তবুও প্রসেস একই ইমপ্লিমেন্ট করবে। কীরকম? বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা জানবে পাই আর এর স্কোয়ার, আর বৃত্ত মানেই সেখানে পাইটা থাকতেই হবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের রুল কি? পাই আর স্কোয়ার। তোমাকে থিওরিটিক্যালি বুঝিয়ে দিই। দেখো এখানে দুটো বলেছে, তাহলে একটা মনে করো পাই ছোট হাতের আর এর স্কোয়ার ক্ষেত্রফল হবে, আরেকটা পাই মনে করো বড় হাতের আর এর স্কোয়ার। এবার যদি অনুপাত করো, পাইয়ের সঙ্গে পাই কেটে যাবে,
কিন্তু ছোট আর এর স্কোয়ার বড় আর এর স্কোয়ার থেকে যাচ্ছে। এখান থেকে যদি আর এ পৌঁছাই আমরা, তাহলে কি করব, এখানে আন্ডার রুট করে দিলে পরেই তো আমরা আর এ পৌঁছে যাব, যেহেতু এটা বর্গ করে আসে। তাহলে এইটা তো বর্গ করাই রয়েছে 36:25। তাহলে এর আন্ডার রুট করে দাও। কতর বর্গমূল? 6 6 36 অনুপাত 5 5 25। তাহলে 6:5ই তোমার অলওয়েজ অ্যান্সার আসবে, অপশন নাম্বার বি। এটা ব্যাস হোক ব্যাসার্ধ হোক, কেন এইভাবে বলছি আমি? দেখো, ব্যাস মানে কি? আর মানে হচ্ছে রেডিয়াস বা কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ। কিন্তু ব্যাস কখন আমরা বলি? এই আরকে যদি দ্বিগুণ করে দিই, 2r = হয়ে যায় ব্যাস। কি বের করতে বলেছে? অনুপাত। যখন তুমি এর সঙ্গে 6 দুগুণে 12, 5 দুগুণে 10 করবে, আবার অনুপাত করবে, সেই 2 2 করেই তো কেটে যাবে, ডাইরেক্টলি অ্যান্সার করে দাও। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 3, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত গুণ হবে? দেখো ভাই, ফর্মুলায় কখনো যাবে না। ফর্মুলা কী জন্য শিখবে? কত সেকেন্ড তোমাকে বাঁচাতে পারবে? তুমি কনসেপ্টে কয়েক সেকেন্ডে এগোবে, যেটা তোমার ম্যাথস মানে কি রিয়েল লাইফ। তোমার বাস্তব জীবনে তুমি যেভাবেই চলো না কেন, সেটাই তুমি অঙ্ক অনুযায়ী চলছো। তাহলে রিয়েল লাইফে রিলেট করে যদি ম্যাথস শেখো, জীবনে কোনো দিনও ভুল হবে না। তুমি ভয় কেন পাবে ম্যাথসে? তোমার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে ভয় পাও না তো, তাই না? তাহলে সেটাই মনে করো একটা আড্ডা, তোমার বাস্তব জীবনের আড্ডাই হচ্ছে ম্যাথ। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে, তাহলে বর্গক্ষেত্র জানো, এই বাহুটা যদি এ হয়, এই বাহুটাও এ, এটাও এ, এটাও এ। কেন এ? যার দৈর্ঘ্য প্রস্থ সবই সমান। এটা যদি আয়তক্ষেত্র হতো, দৈর্ঘ্য আর প্রস্থ বলতাম আমরা, কিন্তু এর কি বাহু বলছি কেন? কারণ এর প্রত্যেকটা বাহুই সমান। তাহলে এটা যদি 2 হয়, এটাও 2, প্রত্যেকটাই 2 2 করে। তাহলে এটাকে আমরা মনে করছি লেন্থ, এটাকে মনে করছি আমরা ব্রেথ। লেন্থ আর ব্রেথ। তুমি ক্ষেত্রফল জানো বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার কখন আসে? এ ইন্টু এ মানেই এ স্কোয়ার। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এক্ষেত্রেও তো আমি বলতে পারি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ হয়েই বাহু স্কোয়ারটাই এসছে। তাহলে অ্যাজ ইট ইজ এভাবে করো, অরিজিনাল অর্থাৎ শুরুতে আমার যে এরিয়াটা ছিল টু নাও এখন যে এরিয়াটা হচ্ছে, আমি কি বলেছি? বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে। আমার বাহু যদি আগে 1 সেন্টিমিটার হতো, এখন আমি দ্বিগুণ করছি মানে 2। এটা তুমি একটা এর মান ভাবো বা লেন্থের মান ভাবো, এখনও আরেকটা এর মান পড়ে আছে বা ব্রেথ প্রস্থের মান পড়ে আছে, সেটাও তুমি দ্বিগুণ করছো 1:2। এবার কনসেপ্টে আসো। কোনো আহামরি ব্যাপার, তোমার কয় সেকেন্ড যাবে? তুমি বুঝে যাও, তুড়ি মেরে পরীক্ষার হলে করে আসবে এবং অ্যান্সার করে আসবে। আর তোমার অভিষেক দাদার কথা মনে করো। দেখো, শুরুতে আমার এরিয়া মানে কি এ ইন্টু এ, তাহলে একটা এর মান 1 ছিল, আরেকটা এর মানও 1 ছিল, তাহলে 1 গুণ 1 মানে 1 অনুপাত। একটা এর মান এখন 2 করেছো, আরেকটা এর মানও 2 করেছো, 2 2 4। তাহলে শুরুতে আমার ছিল কত? শুরুতে আমার এরিয়া ছিল 1, যেটা অরিজিনাল। এখন এরিয়া আমার 4, যেটা এখনকার। তাহলে আগের 1 থেকে 4 কত গুণ বলবে? 4 গুণ বলবে তো। 1-এর উপরে 4 কত গুণ? 4 গুণ। সিম্পল। তাহলে ক্ষেত্রফল কত গুণ হবে? 4 গুণ হবে। এই কোশ্চেন তোমাদের একটু স্লাইটলি মডিফাইড হয়ে যায়। সেটা কীরকম মডিফাইড জানো? তোমাকে সিম্পলি জিজ্ঞাসা করবে যে ক্ষেত্রফল কত গুণ বাড়বে, কত গুণ হবে নয়, এখানে সিম্পলি জিজ্ঞাসা করবে কত গুণ বাড়বে। তখন স্লাইটলি একটু মডিফাই হয়। দেখো, আগে ছিল 1, এখন 4, তাহলে কত বেড়েছে? 3 বেড়েছে। তাহলে 1-এর উপরে 3 বাড়া মানে 3 গুণ বেড়ে যাওয়া, তখন এটা হয়ে যায়। কিন্তু এখানে যেহেতু বলেছে কত গুণ হবে, তাহলে 4 গুণ হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার 4, বার্ষিক 10% সরল সুদে কত টাকা ব্যাংকে রাখলে প্রতিদিন 1 টাকা করে সুদ পাওয়া যাবে? মূল লজিকটা লুকিয়ে থাকে এখানে। কি দেওয়া রয়েছে না, প্রতিদিন। মাথায় রাখবে,
যে কোনো সুদের অঙ্ক ইয়ারলি হিসাব হয়। এবার প্রতিদিন যদি 1 টাকা করে সুদ পায়, প্রতিদিন যদি 1 টাকা করে সুদ পায় 365 দিনে 1 বছর, 365 দিনে 1 বছর, তাহলে প্রতিদিন যদি 1 টাকা করে সুদ পায় গুণ 1 করে দাও, তাহলে কত টাকা সুদ পেয়েছে? 365 টাকা ইন্টারেস্ট পাচ্ছে 1 বছরে। এবার আমরা কি জানি? 10% সরল সুদে রেখেছে। 10% মানে কত? ভগ্নাংশ ভ্যালু 1/10। আমি যদি আসল মানে প্রিন্সিপাল 10 টাকা রাখি, সেক্ষেত্রে আমি ইন্টারেস্টটা কত টাকা পাবো? 1 টাকা পাবো। আমি যদি আসল 10 টাকা রাখি, 1 টাকা আমি ইন্টারেস্ট পাবো। কিন্তু ইন্টারেস্ট আমি কত পেয়েছি ভাই? 365 দিন রেখেছি, 365 টাকা পেয়েছি। কত গুণ বেশি? 365 গুণ বেশি। আসল কত গুণ? 365 গুণ বেরিয়ে দেবে 3650 টাকা। কয়েক সেকেন্ড তোমার লাগবে ভাই, পড়িয়ে বোঝানোর সময় আর সলিউশন করার সময় তুমি নিজে বুঝতে পারবে। এবার বোঝার সময় টাইম নিয়ে বুঝবে, করার সময় টাইম নিলে হবে না, ঠিক আছে? তখন তুড়ি মেরে মেরে কোশ্চেন ওড়াতে হবে। হ্যাঁ, অ্যাকুরেসিটা মেনটেন ডেফিনেটলি রাখতেই হবে। চলো নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 5। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে 6 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এখানে যদি তোমাকে বলি যে 10 সেকেন্ড তোমার মধ্যে টাইম, তুমি পেরে উঠবে, অনেকে পারবে অনেকে পারবে না, স্বাভাবিক হিসাব। তুমি সোজাসুজি মাথায় রাখবে, যদি হাইট আমাদের দেওয়া থাকে, হাইট সামথিং এক্স দেওয়া থাকে, যা খুশি ভ্যালু দেওয়া থাকে, এরিয়া বা ক্ষেত্রফল অলওয়েজ একটা সূত্র মাথায় রাখবে, হাইটের স্কোয়ার বাই হচ্ছে √3 করে দেবে, তোমার ডাইরেক্ট অ্যান্সার আসবে। কি বললাম? উচ্চতার স্কোয়ার বাই √3। তাহলে উচ্চতা কত আছে? 6, এর বর্গ করো, √3 দিয়ে ভাগ করো, তাহলে 6 এর বর্গ কত পাবে? 36 বাই √3। এবার নিচের √3 ওড়ানোর জন্য আরও একটা √3 দিয়ে গুণ করবে। এবার নিচে √3 দিয়ে গুণ হয়েছে, উপরেও √3 দিয়ে গুণ করবে। নিচে দুটো √3 যদি গুণ হয় তাহলে 3 হয়ে যাবে ভ্যালু। উপরে তো 36 গুণ √3 রয়েছে, তাহলে 3 দিয়ে কতবার? 12 বার। তাহলে সিম্পলি 12 √3 তোমার অ্যান্সার আসবে, অপশান নাম্বার বি। আর দেখো এটা কেন হয়, এর বিস্তারিত সলিউশনটা তোমার জানতে হয়। সেটা এখানে করাতে গেলে অন্তত 5 মিনিট লেগে যাবে। তুমি সোজাসুজি এটা মাথায় রাখো যে যদি উচ্চতা দেওয়া থাকে, ডাইরেক্ট যদি আমার টাইম বাঁচাতে হয়, তাহলে আমি কি করব? ত্রিভুজটার ক্ষেত্রফল যদি বের করতে বলে, উচ্চতার স্কোয়ার √3 দিয়ে ভাগ করে দেব, ঠিক আছে? সোজাসুজি তোমার এরিয়াটা চলে আসবে। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 6। আজকের ক্লাসে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুব ইজি সলিউশনে দেব। দুটি পাত্রে যথাক্রমে 5% ও 15% দুধ আছে। ওই দুটি পাত্র থেকে যথাক্রমে 20 লিটার ও 20 লিটার দুধ তৃতীয় পাত্রে ঢাললে তৃতীয় পাত্রে দুধের পরিমাণ কত পার্সেন্ট হবে সেটা আমাদের ফাইন্ড করতে হবে। এবার এই কোশ্চেনগুলো যদি আমরা রিভার্সে পেলি, উইদিন 10 to 15 সেকেন্ডস অ্যান্সার চলে আসে, কিন্তু তোমরা এখানে আলাদাভাবে একটু শিখে নাও। দেখো, মনে করো এই একটা পাত্র, এই একটা পাত্র, দুটো পাত্র। প্রচুর দুধ থাকতে পারে দুটো পাত্রতে, কোনো অসুবিধে নেই, কিন্তু আমি কি করছি, এই দুটো পাত্র থেকে এটা কি মুশকিল দেখাচ্ছে, 6। এই দুটো পাত্র থেকে আমি জাস্ট 20 লিটার করেই দুধ নিয়েছি। এখান থেকেও 20 লিটার, এখান থেকেও 20 লিটার দুধ নিয়ে আমি তৃতীয় একটা পাত্রে ফিল করেছি, এটাই বলেছে। এবার প্রথম পাত্রে দুধের পরিমাণ হচ্ছে 5% আর দ্বিতীয় পাত্রে দুধের পরিমাণ 15%। তুমি ভাই একটা লজিক্যালি বোঝো, সিম্পল হিসাব, সিম্পল কথা। এই পাত্রে 20 লিটার, শুধু যে দুধ আছে তা নয়, মিশ্রণ আছে। দুধের মধ্যে কি থাকে? দুধের মধ্যে জলও তো থাকে।
তাহলে দুটো পাত্রতেই দুধ আর জলই তোমার 20 লিটারের মধ্যে এসছে, কিন্তু কি এর যে কোয়ান্টিটিটা 20 লিটারের মধ্যে 5%ই আমি দুধ পাবো। তাহলে 20 যদি তুমি 5% রাখো ভাই, 20 5% কত বের করতে পারবে? 1। তাহলে তুমি 1 লিটার দুধ এই পাত্রে রেখেছো। এবার দ্বিতীয় পাত্র থেকে আবার দুধ আসবে। দ্বিতীয় পাত্রে কি কোয়ান্টিটির পরিমাণটা 20 লিটারই তুলছো, কিন্তু 15% ওর মধ্যে দুধের ক্যাপাসিটিটা আছে। তাহলে 20-র 15% মানে 3 পাবে। তাহলে এখান থেকে তুমি 20 লিটার আনতে পারো, কিন্তু 20 লিটারের মধ্যে মাত্র তুমি 3 লিটারই দুধ পাচ্ছ। তাহলে টোটাল এখানে মিল্কের পরিমাণটা 1 লিটার প্রথম পাত্র থেকে, 3 লিটার দ্বিতীয় পাত্র থেকে, শুধুমাত্র 4 লিটারই পিওর দুধ এসছে। পিওর দুধ 4 লিটার এসছে, কিন্তু তুমি এই তৃতীয় পাত্রে টোটাল কত লিটার নিয়ে এসছো? প্রথম পাত্রের 20 লিটার যোগ দ্বিতীয় পাত্রের আবার 20 লিটার, টোটাল নিয়ে এসছো 40 লিটার। তাহলে 40 লিটারের মধ্যে তো শুধুমাত্র দুধ আছে 4 লিটার। তাহলে পার্সেন্টেজে বলতে হবে 40-এর উপরে 4 ইন্টু 100-এ কত? শূন্যর সঙ্গে শূন্য কাটো, 4 4 কেটে যাবে, তাহলে কত? 10%। তাহলে এটাই আসবে আমাদের অ্যান্সার, অপশান নাম্বার বি। অযথা ফর্মুলা পুট করতে যাবে না ভাই, স্লাইটলি এভাবে ফেলে দাও, কনসেপচুয়ালি তুমি দ্রুত অ্যান্সার করতে পারবে। আর রিভার্সটা আরও 5 to 10 সেকেন্ডস। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 7 দেখে নাও। একজন নৌকারোহী স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যায় 8 ঘন্টায়। না কোন দিকে যাচ্ছে? অনুকূলে 8 ঘন্টায়, এবং ফিরে আসে, যখনই ফিরে আসছে তার মানে এটা প্রতিকূল হয়ে যাচ্ছে, তাহলে 12 ঘন্টায়। যদি স্রোতের গতিবেগ 5 কিমি পার ঘন্টা হয়, তবে স্থির জলে নৌকার গতিবেগটা আমাদের বের করতে হবে। তো বোট অ্যান্ড স্টিমের উপরে আমরা কমপ্লিটলি কনসেপ্ট দিয়েই ক্লাস করিয়ে দিয়েছি, ফ্রি ক্লাস, ওটা দেখে নিও, তোমার আর কোনো রকম ইউটিউব ঘাটতে হবে না। হ্যাঁ, কিছু অ্যাডভান্টেজ কোশ্চেন আসবে, সেগুলো তো এক্সেপশন থাকেই। দেখো ভাই, অনুকূল মানে এক্স প্লাস ওয়াই গতি, প্রতিকূল মানে এক্স মাইনাস ওয়াই গতি। যদি আমি অনুকূল প্রতিকূলের মধ্যে রেশিও করতে চাই, অনুকূলে যে দূরত্বটা 8 ঘন্টায় গেছে, প্রতিকূলে সেই দূরত্বটা 12 ঘন্টায় গেছে। ঘন্টা বলছো, তাহলে এটা কি? টাইমের রেশিও। কিসের? টাইমের রেশিও। রেশিও করে দাও, 4 দুগুণে 8 অনুপাত 3 4-এ 12, 2:3। এবার দেখো এখানে ডিস্টেন্সের কথা কিন্তু উল্লেখ নেই। কি উল্লেখ নেই? যে দূরত্ব অনুকূলে 8 ঘন্টায় গেছে এবং ফিরে আসে, মানে সেই একই দূরত্ব 12 ঘন্টায় ফিরেছে। তাহলে ডিস্টেন্স যখন ফিক্সড, টাইমের উল্টো রেশিও আমরা কি পাই? স্পিড পাই। তাহলে স্পিড জাস্ট ব্যস্ত অনুপাত করে দাও, 3:2। এটা কি? এক্স প্লাস ওয়াই এর মান 3, এক্স মাইনাস ওয়াই এর মান 2। তাহলে এখান থেকে x:2 যদি ওয়াই আমরা করতে চাই, কি করব? এক্স মানে বড় মান, 3 আর 2-এ 5 অনুপাত 3 থেকে 2 বিয়োগ করো 1। তাহলে 5:1, অর্থাৎ নৌকার গতি 5 কিমি হলে স্রোতের গতি 1 কিলোমিটার। কিন্তু স্রোতের গতি কত দেওয়া রয়েছে ভাই? 1 নয়, 5 কিমি। কত গুণ? 5 গুণ। স্রোতের গতি তুমি 5 গুণ বাড়িয়ে দেবে, 5 5-এ 25। তাহলে 25 ইজ ইয়োর অ্যান্সার, অপশন নাম্বার বি। ঠিক আছে? নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন নাম্বার 8। কিছু সংখ্যক লোক 45 দিনে একটি কাজ করে। 4 জন লোক অনুপস্থিত থাকলে কাজটি শেষ করতে আরও 15 দিন বেশি লাগে। প্রথমে কতজন লোক ছিল? দেখো, আরও 15 দিন যেটা বেশি লাগছে না, আগে তুমি কাজটা শেষ করিয়েছ কত না 45 দিনে। এখন যদি এর থেকেও 15 দিন বেশি লাগে, তার মানে 45 আর 15, এখন কাজটা শেষ হয়েছে 60 দিনে। সিম্পল হিসাব, 45 দিনে শেষ হতো, এখন 15 দিন বেশি মানে 60 দিনে শেষ হচ্ছে। তাহলে 45 আর 15 টোটাল ক্যাপাসিটি বা কাজটা ধরে নাও, এদের লসাগু কত পাবে? 180। তাহলে মনে করো যে 180টা চেয়ারের কাজ।
যদি 45 দিনে শেষ করতে হয় প্রতিদিন বা মিনিমাম 4 জন লোক দরকার। এটা টোটাল কাজ, এটা ডেজ বা টাইম। যখনই এখানে লোকজনের কথা বলা হয়েছে, এখানে এফিসিয়েন্সি মানে পার্টিকুলার এক একজন করতে পারে, সেটাই এখানে 4 জন করেছে, তাহলে এটা হচ্ছে কি ম্যান। আর যদি 60 দিনে করতে হয় 180টা চেয়ার, 3 × 6 = 18, 3 জন লাগতে হবে, তাই না কাজে। এবার শুরুতে 4 জন করতো, এখন 3 জন করছে, কতজন কম করছে? 1 জন। তাহলে আমি বলতে পারি এখন তো এই ডাটা অনুযায়ী 1 জন অনুপস্থিত, এখন 1 জন অনুপস্থিত, কিন্তু কোশ্চেন অনুযায়ী কি বলেছে? 4 জন অনুপস্থিত থাকলে, অনুপস্থিত কতজন ভাই? 4 জন। 1-এর থেকে তো 4 গুণ বেশি। আমাদের কি বের করতে বলেছে? প্রথমে কতজন লোক ছিল? 4-এর সঙ্গে তুমি 4 গুণ বাড়াবে, 16 জন প্রথমে লোক ছিল। দ্যাট ইজ অপশন নাম্বার 1। আর এখানে সিম্পলি যদি এক্স ধরে নাও না, কয়েক সেকেন্ডেই অ্যান্সার আসবে। যেমন ধরো 45 দিন পর্যন্ত মনে করো যে একজন লোক যদি কাজ করে, যে কাজটা শেষ হচ্ছিল সেই একই কাজটা এখন কি করছে না, একজনের জায়গায় 4 জন অনুপস্থিত ইন্টু এখন করছে হচ্ছে 45 আর 15 60 দিনে। তাহলে কেটে দাও, 3 × 15 = 45, 4 × 15 = 60। তাহলে 3x = 4x মাইনাস 4 × 4 = 16। তাহলে x = কত পেয়ে যাবে? 16। এক্সটাই তোমার অরিজিনাল যত সংখ্যক লোক ছিল। যেভাবে খুশি তুমি করে নিতে পারো, কোনো প্রবলেম নেই। নেক্সট কোশ্চেন আসি। নেক্সট খুবই ইম্পর্ট্যান্ট একটা টাইপ, খুবই ইম্পর্ট্যান্ট। 1.2 এবং 1.8-এর তৃতীয় সমানুপাতি কত? দেখো, তোমাদের অনেকের ধারণা যে চাকরির পরীক্ষায় শুধু টাফ মডারেট কোশ্চেন দেবে। তোমরা ওই ধরনের কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে করতে সিম্পল এই জেনারেল কোশ্চেনগুলো, বিশেষ করে এই তৃতীয় সমানুপাতি এবং মধ্য সমানুপাতি, এই দুটো কোশ্চেনই বেশিরভাগ পরীক্ষায় দেওয়ার চেষ্টা করে যে কোনো পরীক্ষক। কেন? কারণ এই দুটো কোশ্চেনেই সবাই গোলমিলটা করতে থাকে। দেখো 1.2 রেশিও 1.8 ইকুয়াল, আমার এখানে তৃতীয় সমানুপাতি চতুর্থ সমানুপাতি, কিন্তু অনুপাত দেওয়া থাকছে দুটো, এ আর বি। তাহলে যখনই বিতে শেষ হয়েছে বি দিয়ে স্টার্ট করে দাও, 1.8 অনুপাত। এটা ভ্যালু আমাদের ফাইন্ড করতে হবে। তুমি অলওয়েজ কি করবে, ওই বেসিক রুল অনুযায়ী কোনো ভ্যালু নেই, পয়েন্ট তো আউট হয়ে যাবে। 6 দিয়ে 6 × 2 = 12, 6 দিয়ে 3 × 6 = 18। লেফট সাইডে কত ভ্যালু পেলে অনুপাতে? 2:3, 2:3। দেখো অনুপাত 1.2 1.8 অনেক ছোট ভ্যালু, কিন্তু আমরা অনুপাতের দিক থেকে 2:3 পাচ্ছি। রাইট সাইডে ডেফিনেটলি 2:3 হতেই হবে, এটাই হচ্ছে প্রপোর্শনের রুল। তাহলে 2-এর মান হচ্ছে 1.8, কত গুণ? যদি অনুপাত পয়েন্টটা না থাকতো তাহলে তো 9 গুণ করে দিতে, 9 × 2 = 18। কিন্তু 1 ঘর আগে দশমিক আসে, 1 ঘর আগে দশমিক করে দাও, তাহলে 0.9 গুণ। তাহলে এর সঙ্গে তুমি গুণ 0.9 বাড়িয়ে দাও, 3 × 9 = 27, তাহলে 2.7 তোমার অ্যান্সার আসবে। পুরোপুরি কোশ্চেন পেপারের উপরেই সলিউশন করো। কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ, রেশিও করে দাও, কত পাচ্ছ? 2:3। তাহলে এখানেও 2:3 লিখে দাও। 2-এর মান 18, তার মানে 0.9 গুণ, এখানেও 0.9 গুণ। কোনটা আসছে মার্ক করে দাও, তোমার অ্যান্সার তোমার চোখের সামনেই চলে আসবে। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট 10। সরল সুদে 3 বছরে 800 টাকা, সুদে আসলে 920 টাকা হয়। যদি সুদের হার 3% বাড়ে, ওই সময় সুদে আসলে কত হবে? এবার অনেক অ্যাডভান্স ছেলে মেয়ে কী করবে, প্র্যাকটিস করতে করতে এতটা জীবন থেকে টাইম লস হয়ে যাচ্ছে, তবুও তারা এই কাজগুলোই করবে। সেটা কি কাজ? দেখো, তুমিও হয়তো করতে পারো, আবার নাও পারো। এখান থেকে 800 টাকা আমার আসল, সুদ আসল দেওয়া রয়েছে, টাইমটা দেওয়া রয়েছে, এখান থেকে আমি সুদের হারটা পাবো বের করতে। যে সুদের হার বেরোলো
তার সঙ্গে আমি 3% আবার অ্যাড করব, তারপরে আমার অ্যামাউন্টটা আমি পেয়ে যাব। কি দরকার ভাই? দেখো, সুদে 3 বছরে রেখেছে 800 টাকা, সুদে আসলে 920 টাকা হয়েছে। আমি যদি এই রেটেই 3 বছর পর্যন্ত 800 টাকাটা 3 বছর পর্যন্তই রাখতাম, রেটটা কোনো চেঞ্জ না করতাম, তাহলে তো আমার অ্যামাউন্ট 920 টাকাটাই পেতাম, 920 টাকাই পেতাম। এখন আমি কি লজিক খাটিয়েছি? সুদের হার আমি 3% বেশি পাচ্ছি। 1 বছরের জন্য যদি 3% বাড়ে, তুমি রাখছো 3 বছর পর্যন্ত, তাহলে 3 বছরে টোটাল 3 9% আমি বাড়তি পাচ্ছি। কত টাকার উপরে? 800 টাকার উপরেই যদি আমি 9% আরও এক্সট্রা পাই, 8 9 72 টাকা আমি বাড়তি সুদ পাচ্ছি এই 3% বাড়ার জন্য। তাহলে আমি অ্যামাউন্ট পাচ্ছিলাম 920 টাকা, এর সঙ্গে এই 72টা অ্যাড করে দাও, 992 টাকা, আর এটাই তোমার অ্যামাউন্ট অ্যান্সার। বেকার রেট পার্সেন্ট লাগবে না, তুমি রেট পার্সেন্ট নিয়ে ঘাটাঘাটি করবে। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 11। দেখো, খুব সুন্দর একটা কোশ্চেন। একজন ঠিকাদার 200 মিটার দীর্ঘ রাস্তা 30 দিনে নির্মাণ করার উদ্দেশ্যে 20 জন শ্রমিক নিয়োগ করেছে। 15 দিনের শেষে দেখা গেল 80 মিটার রাস্তা নির্মিত হয়েছে। ঠিক সময়ে কাজটি শেষ করার জন্য আর কতজন শ্রমিক নিয়োগ করতে হবে? M1 D1 T1 ফর্মুলা তো তোমরা জানো, কিন্তু ওটা কি করে আসে ওটা বোঝানোর মানে অনেকটা কি বেসিক রুল প্লাস কনসেপ্ট ক্লাস দরকার। দেখো, 200 মিটার রাস্তা 20 জন শ্রমিক তুমি নিয়োগ করেছো 15 দিনের শেষে। এবার 15 দিন পর্যন্ত কতজন কাজ করেছে? 20 জন। তাহলে 20 জন শ্রমিক 15 দিন পর্যন্ত কাজ করেছে। আচ্ছা, এই 15 দিন পর্যন্ত তারা কত মিটার কাজ শেষ করেছে? মাত্র 80 মিটার রাস্তা নির্মিত করেছে। তাহলে কাজ করেছে তারা 80 মিটার ডিভাইড বাই 80 ইকুয়াল। আমি এখন টোটাল গ্রুপকে কাজ করাবো, কতজন গেছে না গেছে সেটা আমি দেখব না। মনে করো যে এখন বাকি কাজটা একজনকে দিয়ে করাবো, টোটাল একজন। তাহলে একজন মিলে টোটাল কাজটা আমার শেষ করাতে হবে 30 দিনের মধ্যে। টাইম লিমিট দিয়ে দিয়েছে কত না 30 দিন। তাহলে টোটাল কাজটা যদি 30 দিনে আমার শেষ করাতে হয়, আমি 20 জন শ্রমিককে 15 দিন এখানে খাইয়ে দিয়েছি, তাহলে বাকি আর কত দিনের কাজ পড়ে রয়েছে? 15 দিন। তাহলে এই একজনের গ্রুপটা নিশ্চয়ই 15 দিনে বাকি কাজটা শেষ করতে হবে, যদি টাইম 30 দিনের মধ্যেই শেষ করতে হয়। টোটাল রাস্তা হচ্ছে 200 মিটার, তার মধ্যে 20 জন তো 80 মিটার করে দিয়েছে, রাস্তা বা কাজটা বাকি আছে কত মিটারের? 120 মিটারের। তাহলে ডিভাইড বাই 120 করে দাও, ব্যাস সিম্পল, তোমার অ্যান্সার চলে আসবে। 0 0 কেটে দাও, 15 আউট হয়ে যাবে। তাহলে এক্স পড়ে থাকছে, এখানে 8 রয়েছে। তাহলে 4 5 20, 4 2 8, 2 দিয়ে 6, তাহলে 5 6 এক্সের মান 30। এক্স কি এখন টোটাল কতজনা কাজ করেছে সেটা বেরোলো। এই গ্রুপটা 30 জনার গ্রুপ কাজটা করেছে। দেখো, এখন যদি 30 জনা কাজ করে, শুরুতে তো 20 জনা ছিল, তাহলে 30 আর 20 ডিফারেন্সটা কত? 10 জন। তাহলে আমি বলতে পারি বাড়তি এই 10 জন আমি পরে নিয়োগ করেছি। অপশান নাম্বার বি অ্যান্সার আসবে। ঠিক আছে, এটাই বের করতে বলেছে। শেষ করার জন্য আর কতজন শ্রমিক নিয়োগ করতে হবে? তাহলে আর কতজন? 10 জন, কারণ শুরুতে তো 20 জন করছিল, তাহলে এখন 30 জন করছে, তাহলে এই 30 জনের মধ্যে এই 20 জনটা আছে, তাহলে আর কতজন? 10 জন বাড়তি নিয়োগ হয়েছে। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 12। খুব সুন্দর কোশ্চেন। 10 বছর আগে পি এর বয়স কিউ এর অর্ধেক। বর্তমানে যদি তাদের বয়সের অনুপাত 3:4 হয়, তবে বর্তমানে তাদের দুজনার মোট বয়স কত? ভাই, তোমাকে যদি আমি 2 সেকেন্ড টাইম দিই, তুমি কি পারবে কোশ্চেনের অ্যান্সারটা বলতে? নাও দেখো, 2 সেকেন্ড। এবার তুমি ভাববে যে দাদা কি ভুলভাল বলছে, সোশ্যাল মিডিয়া অনলাইনে যা না তাই বলবে নাকি? দাদার উপরে এতটা বিশ্বস্ত রাখতে পারো যে দাদা যেগুলো বলে এক্সপিরিয়েন্স থেকেই বলে।
কী বের করতে বলেছে? বর্তমানে তাদের দুজনার মোট বয়স কত। বর্তমানে যদি তাদের বয়সের অনুপাত 3:4 হয়, অনুপাত দেওয়া রয়েছে 3:4, অনুপাতের যোগফল কত? 4 আর 3 7। এটা কখনকার টাইম? প্রেজেন্ট। বর্তমানেরই তো অনুপাত, অনুপাতটা কখনকার? বর্তমানের। তাহলে আমি বলতে পারি যে মোট যদি বয়স বের করতেই বলে তাহলে অপশনে ডেফিনেটলি 7 অথবা 7-এরই মাল্টিপল হতে হবে সেই অ্যান্সারটা। তাহলে 45 কি 7 দিয়ে ভাগ করতে পারবে? পারবে না। 40 পারবে না। 35 একমাত্র, এটাই অ্যান্সার। অপশান ডিও হবে না। তাহলে 35 ইজ ইয়োর অ্যান্সার। 2 সেকেন্ডস। তুমি 4 আর 3 7-এর যোগফল দেখছো, কোন অপশানটা কাটা যাচ্ছে, এই অপশন সিলেকশন আমার দায়িত্ব থাকে না। ঠিক আছে, কোশ্চেন কালেকশন করতে হয় সলিউশন করানোর জন্য, কিন্তু অপশন কালেকশন কিন্তু আমাদের করা থাকে না। এবার যদি সলিউশনও করতে চাও, আমাদের কনসেপচুয়ালি দেখে নিও, বা আমরা ডাইরেক্টলি ক্রস প্রোডাক্ট ইউজ করে দিতে পারি। P/Q, দুজন ব্যক্তি রয়েছে। পি এর বয়স বলেছে কিউ এর অর্ধেক। কার অর্ধেক? কার বয়স? পি এর বয়স কিউ এর অর্ধেক। তাহলে কিউ এর বয়স যদি তুমি 2 ধরো, কিউ এর অর্ধেক যদি পির বয়স হয় 1, যখনই অর্ধেক মানে তুমি হাফ ধরতে যাবে ভগ্নাংশ আসবে, প্রবলেম। বর্তমানে তাদের বয়সের অনুপাত 3:4, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট টাইমে 3:4 প্রেজেন্টে। এবার এই অনুপাতটা কত? এও 10 বছর পেছনে ওটা, আর এটা তো অনুপাত নয় অ্যাকচুয়াল, এও 10 বছর পেছনে। তুমি কি করো? ক্রসভাবে মাল্টিপ্লাই করে দাও। 3 দুগুণে 6, 4 একে 4, 6 থেকে যদি 4 বিয়োগ করো 2, 2 এর মান কত পাবে? 3 10 30, 4 10 40, কত বিয়োগফল? 10। কত গুণ? 2 এর থেকে 5 গুণ। প্রেজেন্ট টাইমের মোট বয়স বের করতে বলেছে। 4 আর 3 7, 7-এর সঙ্গে 5 গুণ বাড়াও, 5 7 35 তোমার অ্যান্সার আসবে। কিন্তু তোমার যদি প্র্যাকটিস, বা এটাই হচ্ছে গাইডের উপর ডিপেন্ড করে যে তোমাকে কোন ওয়েতে নিয়ে যাবে। মোট বয়স বের করতে বলেছে, প্রেজেন্ট টাইমের অনুপাত দেওয়া রয়েছে, অপশন তোমাকে তো চোখে ফেলতে হবে। কি দরকার টাইম ওয়েস্ট করানোর, তাই না? তারপরেও তোমরা বাড়তি ফর্মুলা মনে করতে চেষ্টা করবে, কি ফর্মুলাটা যেন মুখস্থ করেছিলাম, কি ফর্মুলাটা যেন মুখস্থ করিয়েছিল বারবার করে আমাদের সেন্টার থেকে দাদা, তাই না? ফর্মুলা যেখানে শেখাচ্ছে, কিসের আবার পার্টিকুলার এক এক টাইপ ধরনের, একটা পরীক্ষায় মিনিমাম 20টা তোমার ম্যাথ, তুমি কি 20 ধরনেরই ফর্মুলা মুখস্থ করে যাবে? এটা তো একটা যা খুশি তাই ব্যাপার না। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 13। 8 জন ব্যক্তির গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন তাদের মধ্যে একজন, যার বয়স 24 বছর, তার জায়গায় নতুন এক ব্যক্তি আসে। নতুন ব্যক্তিটির বয়স কত? অনেকভাবে করেছো, অনেকভাবে করবে, কনসেপচুয়ালি করো। দেখো কনসেপচুয়ালি কিভাবে করা বুঝে নাও। আটজন ব্যক্তি, মনে করো একটা গ্রুপ, এখানে 8তম ব্যক্তিটা, তাহলে 8তম ব্যক্তিটার 24 বছর বয়স ছিল, তাহলে এর বয়স 24 বছর এখানে ছিল। তাহলে এই গ্রুপটার পুরো গ্রুপটার মনে করো যে এক্স বছরই গড় বয়স চলছিল, এক্স বছর। এখন কি হয়েছে না, এই 24 বছরের বয়সের ব্যক্তিটা বেরিয়ে গেছে, 24 বছরের বয়সের ব্যক্তিটা বেরিয়ে গেছে, নতুন এক ব্যক্তি এর জায়গায় এসছে। আসার ফলে কি হয়েছে, এক্স বছর তো গড় চলছিল, এর সঙ্গে 2 বছর বৃদ্ধি পেয়েছে, তাহলে গড় এই 2 বছরটা বাড়িয়ে দিয়েছে। তুমি ভাবো যে ব্যক্তিটা এসছে তার বয়স যদি এই 24 বছরই হতো, তাহলে এইখানে তো এই 24ই পুট হতো, যা গড় চলছিল এক্স বছর সেটাই চলতো কি না? চলতো। কী হয়েছে, 2 বছর বাড়িয়ে দিয়েছে। তার মানে বলতে পারি যে এই 24 বছর তো সে নিয়ে এসছে, সাথে এই গড়ে 2 বছর বেড়েছে ওই ব্যক্তিটার বয়সের জন্যই, যার কারণে এই 2 বছর করে বেড়ে গেছে। গ্রুপের সদস্যের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, 8 জন সদস্য 8 জনই আছে। তাহলে এক গড় 2 বেড়ে যাওয়া মানে কি, একজনের যদি 2 বাড়ে তাহলে 8 জনের গ্রুপে কতবার রয়েছে, 8 দুগুণে 16 বছর
বেড়ে গেছে। 24 বছর বয়সের জায়গায় এই ব্যক্তিটা এসছে, যে আসার ফলে 16 বছর বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে সেই ব্যক্তিটা 24 বছর তো নিয়ে এসছিল, সাথে এই 16 বছর বাড়তি নিয়ে এসছে, তাহলে যোগফল কত? 0 4 40 বছর। তাহলে এটাই আসবে আমাদের অ্যান্সার, অপশন নম্বর বি। ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ ইয়োর অ্যান্সার। এই কোশ্চেনও আমরা রিভার্স এলিগেশনে বসিয়ে দিতে পারি। নেক্সট কোশ্চেন 14, এর মাইনে বি এর থেকে 10% বেশি, তবে বি এর মাইনে এ এর তুলনায় কত শতাংশ কম? এগুলো কমন টাইপ ম্যাথ, ঠিক আছে, চাকরির পরীক্ষায় বসবে আর এই ধরনের কোশ্চেন পার্টিকুলার কোনো পরীক্ষায় একটা থাকবে না, এটা ভাবা যায় না। 10% বেশি দেওয়া রয়েছে, তাহলে 10% বেশি। 10%-এর ভগ্নাংশ ভ্যালু 1/10, তার মানে একজনের 10 হলে আরেকজনের 11। কার কার মধ্যে কম্প্যারিজন? এ অনুপাত বি। কে কার থেকে? এর মাইনে বি এর থেকে 10% বেশি, তাহলে বি এর মাইনে যদি 10 হয়, এর মাইনে 11। কী বের করতে বলেছে? বি এর মাইনে এর তুলনায়, কার তুলনায় ভাই? এ এর তুলনায় কত শতাংশ কম? এর মাইনে 11 টাকা, বির মাইনে 10 টাকা, কত কম? এর থেকে বির 1 টাকা কম। তাহলে 1 টাকা কম কার তুলনায় বলেছে? এর তুলনায়। যার তুলনায় বলবে তার ভ্যালুটা অলওয়েজ নিচে রাখবে। এর মাইনে তো 11 টাকা, 1/11 মানেই 9.1/11%, আর এটাই তোমার অ্যান্সার, 9.1/11, অপশান নম্বর বি। বা তুমি ইন্টু 100 করবে, 100-কে 11 দিয়ে ভাগ করবে, তবুও এই ডাটাটাই পাবে। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন নাম্বার 15। তো আমি মনে করি আজকের ক্লাসের সবথেকে টপ মোস্ট যদি কোনো কোশ্চেন নিই এবং তার কনসেপ্ট থিওরিটা যদি বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে এটা। 33 - 4√35-এর ধনাত্মক বর্গমূল কত? ধনাত্মক মানে বর্গমূলটা যেটা কি হবে? পজিটিভ। তাহলে এর বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল যখনই এই করণী টাইপের আসবে না, মাথায় রাখবে এ প্লাস অথবা মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় যদি নিয়ে আসতে পারো, তবে গিয়ে এর আন্ডার রুট করে তুমি এ প্লাস অথবা মাইনাস বিতে পৌঁছাতে পারো। এদের বর্গমূল করলে তো এটাই পাবে, জাস্ট এই ফরম্যাট। কী ভ্যালু দেওয়া রয়েছে? 33 - 4√35। অলওয়েজ মাথায় রাখবে এই যে অ্যাকচুয়াল ভ্যালুটা দেওয়া থাকবে, এটা হচ্ছে এ আর বি যদি যোগ করো তবে গিয়ে তুমি এই ভ্যালুটা পাবে। আর এখানে যেটা রুটের সঙ্গে যা খুশি মাল্টিপ্লাই থাকুক, এটা অলওয়েজ কিসের ফরম্যাটে থাকবে? 2ab। তুমি যেটা মূল লজিকে শিখবে, এটা তো 4√35 আছে। আমি যদি 2ab-র মান 4√35 দেখাই, তাহলে 2-এর সঙ্গে 4-কে তো 2 বার কাটা যাবে। কত? এপাশে তো এবি পড়ে থাকছে, এবির মান কত? দেখো বাইরের 2, বাইরের 2-কে যদি বর্গমূলের ভিতরে ঢোকাও, 2 এর বর্গ করেই ঢোকাতে হবে। তাহলে 2 এর বর্গ কত? 4। 4√35 কত পাবে? 140 আন্ডার রুটের ভিতরে। এবার এবি মানে কি পাচ্ছ? দুটো সংখ্যার গুণফল, দুটো সংখ্যার গুণফল। তাহলে এই 140-কেও দুটো সংখ্যার গুণফলে প্রকাশ করে দাও। তাহলে 14 গুণ 10 করতে পারি। আবার 14-কে আমরা লিখতে পারি 7 × 2, 10-কে লিখতে পারি 5 × 2। দেখো যদি এই পুরো 140-কে ফ্যাক্টর করি 7 2 5 2, এটা পাচ্ছি। এবার তুমি অপশনসের দিকে চোখ বোলাবে। যোগ করে 33 হতে হবে, কিন্তু গুণফল 140 হবে। গুণফল 140 হবে। 18 আর 15 যোগ করলে আমরা 33 পাবো, কিন্তু গুণফল 140-এর থেকেও বেশি হয়ে যাবে। গুণফল 140-এর থেকেও বেশি হয়ে যাবে। অপশানে আউট। 13 আর হচ্ছে 20 যোগ করলে কত পাবে? 33।
কিন্তু যদি গুণ করো 13 দুগুণে 26, 260 আউট। সিতে আসো, 28 আর 5 যোগফল 8 5 13, 33, কন্ডিশন স্যাটিসফাইড। 5 গুণ 28 140, এটা আসছে। 5 আর 7 12, এটা তো আরও আসবে না, তাহলে অপশান সি তোমার চোখ বন্ধ করে অ্যান্সার। তোমার জাস্ট এই কাজটা হবে, যদি আন্ডার রুটের সঙ্গে যে ডাটাটা থাকুক গুণফলে, তুমি ওটা 2ab মান দেখিয়ে দেবে, তারপরে ডাইরেক্টলি হিট অ্যান্ড ট্রায়াল অপশানে ঢুকে যাবে, ঠিক আছে। আর বেকার যদি এখানে ফ্যাক্টর করতে শুরু করো তাহলে তুমি মুশকিলে পড়বে। এবার শিখে নাও পুরোপুরি প্রসেসটা। আমরা ফ্যাক্টরটা কি পেলাম, 7 গুণ 2 গুণ 5 গুণ 2, তোমাকে এখানে তো বুঝিয়েই দিলাম। 28, যদি একটা ভ্যালু 28 করি আন্ডার রুট, তাহলে এ স্কোয়ার, মাইনাস আছে এখানে, মাইনাস দাও, 2ab, তাহলে 2 তো থাকবেই, ইন্টু এ কত ধরেছো, রুট 28, এ ধরেছো রুট 28, ইন্টু বি কত ধরেছো, 5, তাহলে ইন্টু রুট 5, প্লাস বি স্কোয়ার মানে রুট 5-এর স্কোয়ার। তাহলে এই পার্টটা দেখো গুণ করলে তুমি 4 রুট 35ই পাচ্ছ। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি, রুট 28 মাইনাস রুট 5 তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। এবার যদি এর বর্গমূল করে দাও ভাই, এই রুট বর্গটা তো কেটে যাবে, তাহলে কি পড়ে থাকছে, রুট 28 মাইনাস রুট 5, এটাই তোমার অ্যান্সার চলে আসে। সিম্পল হিসাব। কিন্তু এই ফ্যাক্টর করে তারপরে আসতে তুমি টাইম লস করবে। তুমি জাস্ট এটাকে 2ab দেখাবে, বারবার করে রিপিট করছি, এটাকে 2ab দেখাবে, 2 এর সঙ্গে যদি কাটা যাচ্ছে যাক, না গেলে ডাইরেক্টলি ফ্যাক্টর করে দেখবে যে এবির মান কোন ফরম্যাটটা বা কোন ভ্যালুগুলো স্যাটিসফাই করছে, ঠিক আছে। তো আজকে 15 নাম্বার পর্যন্ত হয়ে গেছে ক্লাস। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর যদি ফার্স্ট টাইমও দেখে থাকো ক্লাসটা, মাথায় রাখবে যে ইউটিউব তোমার কাছে আমাকে পৌঁছে দিচ্ছে। তো আরও 2-1টা ক্লাস দেখার পরে মিনিমাম যদি যোগাযোগ করতে হয়, মিনিমাম 30 সেকেন্ডস টাইম নেবে, ঠিক আছে। যদি যোগাযোগ করতে হয় আমাদের সেন্টারে পড়ার জন্য অথবা কোর্সের জন্য, সেই ভাবনা চিন্তাটা করার জন্য 30 সেকেন্ডসের থেকে 1 সেকেন্ডও বেশি নেবে না, 30 সেকেন্ডস। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।